অতঃপর দরজার সামনে যেতেই আমার হাতে টান অনুভব করি। আমি কিছু বুঝার আগেই কেউ আমায় পিছে ঘুরে দরজার সাথে চেপে ধরে। আমি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলি। বেশ কিছুক্ষণ পর মুখের উপর কাউরো উষ্ণ নিঃশ্বাস পড়তেই হালকা কেঁপে উঠি। নাকে অতিমিষ্ট একটি সুগন্ধ বাড়ি খেতেই বুঝে যাই সামনের মানুষটিকে। সে বরং কেউ না, রিয়ান। রিয়ানের উপস্থিতি বুঝার পরও আমি চোখ বন্ধ করেই আছি। শরীর মৃদু মৃদু কাঁপছে। কেন কাঁপছে জানি না, হয়তো সারা রুম জুড়ে হিমবায়ু বইছে বলে। রিয়ান আমার বাহু দুইটি শক্ত করে দরজার সাথে চেপে ধরেছেন, যার ফলে বাহু দুইটিতে সামান্য পরিমাণ ব্যথা অনুভব করছি, কিন্তু খুব ফুটে কিছু বলতে পারছি না। গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। হুট করে রিয়ান আমার ফু দেন। রিয়ানের এমন কাণ্ডে আমি একদম জমে যাই। নড়াচড়া একদম বন্ধ করে দেই। এর বেশ কিছুক্ষণ পর রিয়ান আমার দিকে একটু ঝুঁকে কানের সামনে মুখ এনে মৃদুস্বরে জিজ্ঞেস করে, আমাকে দহনে পোড়াতে তোমার বেশ মজা লাগে তাই না? খুব তৃপ্তি হয় তাই না? এইভাবেই আমি মৃদু পরিমাণে কাঁপছিলাম। তার উপর রিয়ানের এমন মৃদু কণ্ঠে বলা শক্ত কথাগুলো যেন আমার কাঁপুনি আরও শত গুণ বাড়িয়ে দেয়। কণ্ঠস্বর একদম স্তব্ধ আকার ধারণ করে। চেয়েও আমি মুখ ফুটে কথা বের করতে পারছিলাম না। রিয়ান আমার উত্তর না পেয়ে সেই মৃদু কণ্ঠ বজিয়ে রেখে বলে, সব কি বুঝে শুনে করো নাকি নিজের অজান্তে? যতটা অবুঝ তুমি নিজেকে দেখাও তা কিন্তু তুমি নও আমি জানি। সব বুঝে শুনেও না বুঝার ভ্যান করো। ঠিক তাই তো। তাহলে কান খুলে শুনে রেখ, যেই দহনে আমি পুড়ছি সেই দহনে তোমাকেও পুড়তে হবে। অনন্তকালের জন্য পুড়তে হবে। রিয়ানের শেষ কথায় গায়ে কেমন এক শিহরণ তৈরি করে দেয়। কিছু যে বলবো তারও উপায় নেই। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রিয়ান আমার দিকে আরেকটু ঝুঁকে আসতেই আপনা আপনি আমার দুই হাত রিয়ানের বুকে চলে যায় আর বাধাপ্রাপ্ত সৃষ্টি হয়ে দাঁড়ায় দুইজনের মাঝে। আমি এইবার সাহস জুগিয়ে ধীরগতিতে চোখ দুটো খুলে ফেলি। অন্ধকার আচ্ছন্ন চারদিক। জানালায় কালো পর্দা দেওয়া, বারান্দার দরজা লাগানো, যার ফলে কোনো ফাঁকফোকরা দিয়েও আলোর কণাবিন্দু রুমের ভিতর প্রবেশ করতে পারছে না। আমি শত চেষ্টা করেও রিয়ানের ভাবভঙ্গিটা বুঝতে পারলাম না। এমন ঘুটঘুটে এইটা কি আদৌ সম্ভব? হুট করে রিয়ান আমার কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আমি কিছু বুঝার আগেই আমার হাত ধরে টেনে রুম থেকে বের করে দেয় আর সাথে সাথে মুখের উপর ধাম করে দরজা আটকিয়ে দেয়। আমি হতভম্বের মতো দরজার দিকেই তাকিয়ে রইলাম। কি থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অতঃপর আমি ডাক্তার রিয়ান বলে কয়েকবার ডেকে উঠি। এবারও কোনো সাড়াশব্দ নেই। বেশ কিছুক্ষণ দরজার দিকে চেয়ে থেকে এক দীর্ঘ শ্বাস নেই। উল্টো ঘুরে যেই না হাঁটা দিব তখন দরজার খোলার আওয়াজে থমকে যাই। দরজায় তাকিয়ে দেখি রিয়ান পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। গায়ে নেভি ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে। ভ্রু দুটো আড়াআড়িভাবে কুঞ্চিত করা, মানে এক ভ্রু উঁচা আরেকটা একটু ঢেউ খেলানো। আমি তার চোখের দিকে তাকাতেই চমকে যাই। সম্ভব লাল তার চোখ দুটি। কেন? তার রহস্য অজানা। আমি কিছু বলতে যাব তার আগেই তিনি রুদ্ধদ্বার গলায় বলে উঠেন, কোনো দরকার? তার এমন প্রশ্ন আমি স্থির হয়ে যাই। সূক্ষ্ম নজরে তাকিয়ে তার ভাবভঙ্গি বুঝার চেষ্টা করি। তার ভাবভঙ্গি একদম স্বাভাবিক, যেন একটু আগে কিছুই হয়নি। আমি যেন তার রুমে যাইনি আর তিনিও আমায় সেই কথাগুলো বলেন এই নেই। বরং আমি এতক্ষণ ধরে বাইরেই ছিলাম আর তিনি রুমের ভিতরে। অদ্ভুত। আমি যখন এইসব কল্পনা করছি তখন তিনি গলা খেকিয়ে বলে, এতক্ষণ তো সারের মতো গলা ফাটিয়ে আমাকে ডাকলে আর যেই না আমি আসলাম এখন একদম বেলুনের মতো ফুস।
বলবে কেন ডেকেছিলে? রিয়ানের কথাগুলো শুনে আমার মুখ অটোমেটিকলি হা হয়ে যায়। মানে এতক্ষণ ধরে করা আমার সকল কল্পনাজল্পনা তিনি সত্যে প্রমাণিত করে দিল না। কিন্তু কথাটা তো সেটা না। কথা হলো আমি এখন রিয়েকশন দিব তাই বুঝতেছি না। আমার কল্পনা সত্যি হয়ে গেল বলে খুশি হব নাকি রিয়ানের এমন কিছু না হওয়া আচরণে দুঃখী হব নাকি আমার গলার স্বরকে অপমান করার অপরাধে তার উপর রাগ ঝাড়ব। অতঃপর আমি সব রিয়েকশনের সংমিশ্রণ করে কর্কশ কণ্ঠে বলি, আমি না হয় সারের মতো চেঁচাচ্ছিলাম তা আপনি কি কানে তুলো দিয়ে ধর্মঘট করছিলেন? এমন যদি চলতে থাকে তাহলে তো দেখছি বিপদে পড়লে সারের মতো কেন হাতি গন্ডারের মতো ডাকলেও আপনার দর্শন মেলবে না। সপ্তম কি অষ্টম শ্রেণীতে থেন্স পড়াকালীন সময়ে একটা উদাহরণ পড়াছিলাম, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। কিন্তু আপনার বেলায় কি হবে জানেন? ডাক্তার শুনিবার পূর্বেই রোগী মারা গেল। রিয়ান এইবার দাঁতে দাঁত চেপে বলে, বেশি কথা বলা কি তোমার স্বভাব নাকি অভ্যাস? আমি একটু ভাব নিয়ে বলি, সুযোগ বুঝে ব্যবস্থা। সে যাই হোক, যে জন্য এসেছিলাম। খেতে আসুন। দুপুরে তো কিছু খাননি। রিয়ান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশ দিয়ে হেঁটে চলে যায়। আর আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি। আর বিড়বিড় করি, বেটার ভাব দেখলে বাঁচি না। হুহ। অতঃপর আমি তার পিছে পিছে যাই। গিয়ে দেখে জনাব ইতিমধ্যে প্লেট নিয়ে বসে পড়েছে। খাবার টেবিল সাজিয়েই আমি রিয়ানকে ডাকতে গিয়েছিলাম। কেননা তার কথা হচ্ছে সব টেবিলে সাজিয়ে ফেলার পর তাকে ডাকতে হবে। খাবারের জন্য সে বসে থাকতে পারবে না। সে আসবে, বসবে, খাবে আর চলে যাবে। আমি ধীর গতিতে তার কাছে যাই। অতঃপর তাকে খাবার পরিবেশন করে দেওয়ার সময় তার বাঁ হাতে থাকা সাদা ব্যান্ডেজটি চোখে পড়ে। সাথে সাথে বুকটা মুচড়ে উঠে। কিন্তু মুখ ফুটে কিছু বলি না। কেননা এইটা যে হওয়ার ছিল তা আমি সামান্য হলেও অনুমান করতে পেরেছিলাম। আমি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে খাবার পরিবেশন করতে মনোযোগ দেই। খাবার পরিবেশন শেষে যেই না যেতে নিব হাতে টান অনুভব করি। আমি ঘাড় ঘুরিয়ে রিয়ানের দিকে তাকিয়ে বলি, কি? রিয়ান আমার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, তুমি খেয়েছ? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে এক দীর্ঘশ্বাস নিয়ে বলি, হ্যাঁ আমি খেয়েছি ডাক্তার রিয়ান। আপনি খান। এই বলে হাত ছাড়িয়ে যেতে নিলে পুনরায় হাতে আবার টান অনুভব করি। এইবার কিছু বলার আগেই রিয়ান টান দিয়ে আমায় তাকে তার পাশের চেয়ারে বসিয়ে দেন। তারপর ভাত মাখতে মাখতে বলে, আগে খেয়েছ ভালো কথা, এখন আবার খাবে তুমি? আমাকে রেখে একা একা কেন খেয়েছ, এর শাস্তি এইটা। এই বলে আমার মুখের সামনে ভাতের দোলাটা তুলে ধরেন। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে কিছু বলবো বলে মুখ খুলতেই তিনি আমার মুখে খাবার ঢুকিয়ে দিল না। পুনরায় ভাত মাখতে মাখতে বলেন, একদিন একবেলার খাবার দুইবার খেলে মোটা হয়ে যাবে না। গট ইট? শো নো মোর ওয়ার্ডস। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি বুঝে যাই যে রিয়ানের সামনে আমার মিথ্যে ধরা পড়ে গিয়েছে। এখন সে আর আমায় খালি পেটে থাকতে দিবে না। একদম না। মেডিকেলের ক্লাস শেষে ক্লাসরুমেই বসে আমি, পায়েল আর আনিশা মিলে গল্প করছি। আনিশা এবং আমি গল্প করার মাঝে মাঝেই পায়েলের দিকে আর চোখে তাকাচ্ছি আর প্রতিবারই অবাক হচ্ছি। পায়েলের ব্যবহার একদম স্বাভাবিক। ওর মধ্যে যেন আদিব ভাইকে নিয়ে কোনো ভাবান্তরই নেই। এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। অথচ এর আগে ভাইয়া যখন কাজের চাপে সামান্য ফোন না ধরত তখন পায়েল একদম গলা কাটা মুরগির মতো ছটফট করত, অস্থির হয়ে যেত। কিন্তু আজ সে কত স্বাভাবিক। সেই পায়েল আর আজকের পায়েলের মধ্যে কত তফাৎ ভাবা যায়।
কিন্তু চেয়েও কিছু বলতে পারছে না। বন্ধুত্বের দায়ে বাধাগ্রস্ত তারা। গল্প শেষে সকলে উঠেই দাঁড়ায়। পুরো ক্লাস ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। আমি আগেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাই। ডাক্তার রিয়ান বলেছিল আজকে সে বাসায় নামিয়ে দিবে। দেরি হলে আমায় আস্ত রাখবে না। সেই ভয়ে আমি আগেই দৌড়। পায়েল আনিশাকে বলে ওয়াশরুম চলে যায় আর সাথে এইটাও বলে যে সে সেখান থেকেই বাসায় চলে যাবে। আনিশাও যাতে চলে যায়। তাই আনিশাও ব্যাগ গুছিয়ে নেই। আনিশা যেই বের হতে যাবে তখনই কাউরো সাথে বর্ষর ধাক্কা খায়। ধাক্কাটা খেয়ে সে একটু পিছিয়ে যেতে নিলে কেউ ওর কোমর জড়িয়ে ধরে। আনিশা ভ্রুকুচকে মুখ উপরে তাকায়। উপরে মুখ তুলে সে রেগে মেগে ফায়ার হয়ে যায়। আনিশা রাগান্বিত কণ্ঠে বলে, এইসব কোনো ধরনের সভ্যতা ডাক্তার মারুফ? ডাক্তার মারুফ বাঁকা হেসে বলে, প্রেমসভ্যতা মিস শ্যামলতা। আনিশা ডাক্তার মারুফের কথা শুনে তেতে উঠে বলে, ফাজলামো করছে। প্রেম নামক কোনো সভ্যতা নেই বুঝলেন। এন্ড ডোন্ট কল মি শ্যামলতা গট ইট। শুনতে ভালো লাগে না আমার। ডাক্তার মারুফ বাঁকা হেসে বলে, আছে আছে। তা না হলে আমি প্রেমসভ্যতা শিখলাম কিভাবে বল? তুমি কি এই সভ্যতা শিখতে চাও? তাহলে কিন্তু তোমায় আগে প্রেমে পড়তে হবে। আমার প্রেমে? একবার যখন প্রেমে পড়ে যাবে তখন আপনা আপনি এই সভ্যতা শিখে যাবে বুঝলে। এন্ড বাই দা ওয়ে আমি তোমাকে মরার আগ শ্যামলতাই ডাকব। কেননা এই নামটিতে আমার অফুরন্ত ভালোবাসা মিশে আছে বুঝলে। সো তোমার পছন্দ হোক আর নাই হোক, আই ডোন্ট কেয়ার। আনিশা ডাক্তার মারুফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আপনাকে ডাক্তারকে বানিয়েছে আল্লাহ মাবুদ জানে। এইখানে ডাক্তারি করতে আসেন নাকি প্রেম করতে? ডাক্তার মারুফ নিজের চোখের চশমাটা ঠিক করে নিয়ে আনিশার দিকে অসহায় কণ্ঠে বলে, এসেছিলাম তো ডাক্তারি করতেই। বছর খানিক চললও বেশ, কিন্তু এরপর মাঝ দিয়ে এক শ্যামলতা এসে বাধা সাজল। আমায় তার প্রেমের সাগরে ডুবিয়ে দিল। এখন যে চেয়ে ভেসে উঠতে পারছি না। তুমি এই বলো এতে কি আমার দোষ? সব দোষ তো তোমার থুরি ওই শ্যামলতার। ও কেন আসলো আমার জীবনে বলো তো? ও আসার পর আমার সব শান্তি যে বিনষ্ট হয়ে গিয়েছে। এমনি স্বপ্নেও আমায় একটু শান্তি দেয় না। আনিশা দাঁত কিরমির করে বলে, আপনাকে চেহারা দিয়ে মাসুল ভদ্র টাইপ ছেলে দেখালেও আপনি এক নাম্বারের একজন অসভ্য নির্লজ্জ মানুষ। ডাক্তার মারুফ আনিশার দিকে একটু ঝুঁকে বলে, ভারুস ধাওয়ানের ওই ফেমাস ডায়লগটা নিশ্চয়ই শুনেছ, ম্যায়দিকতা হু সুইট ইনোসেন্ট সোয়ামি টাইপ ক্যানা, লেকিন ম্যায় হু বহুত বারা হারামি টাইপ ক্যা। এই বলে ঠোঁট দুটো উঁচু করে আনিশার দিকে ফ্লাইং কিস দেয় সে। আনিশা ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলে, বিলাই তো হনুমান। ঘুটঘুটে অন্ধকার একটি রুমে পায়ের উপর পা তুলে বসে আছে সেই মাস্ক পরিধানকারী ব্যক্তিটি। পুরো মুখটি মাস্কের আড়ালে লুকায়িত থাকলেও নয়ন দুইটি তার স্পষ্ট। রক্তিম বর্ণ চাহনিতে তার হিংস্রতায় পরিপূর্ণ। কাউকে ভস্ম করার শক্তি বহন করে এই নয়ন দুইটি। গায়ে কালো শার্ট আর কালো প্যান্ট পরা, তার উপর বড় একটি কালো কোট। বা হাতে পেপার ওয়েটটি ঘুরাচ্ছে যে। পেপার ওয়েটটির এক কিনারে শুকনো রক্ত লেগে আছে। ডান হাত ভরে করে গভীর চিন্তায় মগ্ন সে। এমন সময় রহিম নামক ছেলেটি রুমে বলে, বসো যারে ধইরা আনতে কইছিলেন তারে ধইরা লইয়া আইসি। বেটা এখন আমগো কবজায়। কথাটি শোনার সাথে সাথে মাস্ক পরিধানকারী ব্যক্তিটি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠে। চেয়ারের সাথে হাত পাগুলো খুবই শক্ত করে বেঁধে রাখা হয়েছে এক যুবক ছেলেকে। চোখ আর মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। ছেলেটি ক্রমাগত ছটফট করেই চলেছে, যার জন্য হাতে আর পায়ে তার কিছুটা নীলচে দাগ বসে গিয়েছে।
অস্পষ্ট স্বরে গোঙ্গাচ্ছে সে। তার থেকে 3 হাত দূরেই মাথার উপর একটি নিম্নমানের হলুদ বর্ণের বাতি জ্বলছে। সেই আলোয় রুমটা আবছা পরিষ্কার দেখা যাচ্ছে। বিচ্ছিরি এক গন্ধ নাকে এসে প্রতিনিয়ত বাড়ি খাচ্ছে। সম্ভবত রুমের কোনো এক কিনারে ইঁদুর মরে আছে। গন্ধে ছেলেটির দমবন্ধ হয়ে আসছে। ভিতরের নাড়িভুড়ি সব উল্টিয়ে আসছে। মন চাচ্ছে রুমটি থেকে কোনোমতে দৌড়ে পালাতে, কিন্তু এইটা কি আদৌ সম্ভব? বেশ কিছুক্ষণ পর দরজার খোলার শব্দে যুবকটি স্থির হয়ে যায়। পায়ের আওয়াজ মৃদু থেকে ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছে। যুবকটি মনে এইবার একটু একটু করে ভয় এসে ভিড় করতে শুরু করে। কাঠ গলায় কয়েকবার সে ঢোক গিলে নেয়। লোকটির উপস্থিতিটি তীব্রভাবে অনুভব করতে থাকে সে। লোকটি হুট করে যুবকটির চোখ এবং মুখ খুলে দেয়। শক্ত করে চোখ বাঁধা ফলে চোখের দৃষ্টি আবছা হয়ে আসে। বেশ কিছুক্ষণ সময় লাগে নিজের দৃষ্টিশক্তি ফিরে পেতে। অতঃপর সামনেই তাকাতে দেখে একজন সুগঠন দেহের মানব তার সামনে দাঁড়িয়ে আছে, যার উপর থেকে নিচ কালোর আবরণে ঘেরা আর মুখে কেমন এক উদ্ভট মাস্ক পরা। মুখটি মাস্কের আড়ালে লুকায়িত থাকলেও নয়ন দুইটি তার স্পষ্ট। রক্তিম বর্ণ চাহনিতে তার হিংস্রতায় পরিপূর্ণ। বাঁ হাতে তার ধারালো ছুরি, যা সে অনাব্রত ঘুরিয়ে চলেছে। ছেলেটি প্রথমে ভয় পেলেও পরক্ষণে সাহস জুগিয়ে বলে, কে আপনি? আমাকে এইখানে কেন আনা হয়েছে? মাস্ক পরিধানিত ব্যক্তিটি অতি তীক্ষ্ণ গলায় বলে, জিনিসটা কোথায় এবং কার কাছে? কথাটি শোনার সাথে সাথে ছেলেটি থরথর করে কাঁপতে থাকে, কিন্তু তাও মুখের ভাবভঙ্গিতে তা প্রকাশ না করে বলে, আমি জানি না আপনি কিসের কথা বলছেন। আমি এইসব সম্পর্কে কিছু আয়া। কথাটি শেষ করার আগেই মাস্ক পরিধানকারী লোকটি যুবকটির হাতের উপর সেই ছুরিটা গেঁথে দেন। যুবকটি ব্যথায় ছটফট করতে থাকে। বারবার আর্তনাদ করতে থাকি, কিন্তু তাতেও মাস্ক পরা ব্যক্তির বিন্দুমাত্র মায়া হয় না। সে অতিশান্ত গলায় বলে, এখনো বলবি যে তুই কিছু জানিস না? সময় থাকতে বলে দে, তা না হলে পরিণতি খুব বাজে হবে। এই বলেই হাতে গেঁথে থাকা ছুরিটা সে হালকা মোচড় দেয় সে। সাথে সাথে যুবকটি আর্তনাদভরা চিৎকার দিয়ে উঠে আর বলে, ভাই আমি সত্যি জানি না সেটা এখন কই। শুধু এতটুকু জানি লাস্ট সেটা মিড মাফিয়া রিকের কাছে আছিল, যে এখন নিখোঁজ। সূত্র থেকে জানা গেছে যে তাকে শেষবারের মতো চট্টগ্রামে দেখা গিয়েছিল। এরপর থেকেই সে লাপাত্তা, সাথে সেটাও। মাস্ক পরিধান ব্যক্তি এইবার পৈশাচিক হাসি হাসে। তার যা জানার দরকার ছিল তা সে জেনে গিয়েছে। ফুল ইনফরমেশন না পেলেও যা পেয়ে সেটাই অনেক। মাস্ক পরিধান ব্যক্তিটি এইবার শটান হয়ে দাঁড়ায়। তারপর অতিশান্ত স্বরেই বলে, থ্যাঙ্কস আ লট ফর দ্য ইনফরমেশন। নাও ইউ আর ফ্রি। কথাটি শুনে যুবকটা কিছুটা স্বস্তি পায়। সে চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিতে চারদিকে গুলির বিকট শব্দ ছড়িয়ে পড়ে। পরপর 4টে গুলির আওয়াজ শোনা যায়। এরপর সব আগের ন্যায় সর্বশান্ত। মাস্ক পরিধান ব্যক্তিটি রিভলভার ঘোরাতে ঘোরাতে বলে, কাম খাতাম জারুরাত ভি খাতাম। এই বলে সে শীষ বাজাতে বাজাতে চলে যায়। আর চেয়ারের উপর পড়ে থাকা সেই যুবকটির লাশ। মাথার মাঝ বরাবর দিয়ে গড়গড়িয়ে পড়ছে লাল রক্ত। পরন্ত বিকেলের শেষ ভাগ চলছে। আকাশ আজ পুরো রক্তিম লাল। পশ্চিম আকাশ হতে সূর্যের মৃদু রশ্মি এখনো বিদ্যমান। দূর আকাশে কিছু সংখ্যক পাখিদের ঝাঁক দেখা যাচ্ছে। হয়তো নিজ নিজ নীরে ফিরে যাচ্ছে তারা। চারদিকে ভ্যাপসা গরম। মাঝে মধ্যে মৃদু মৃদু বাতাস বইছে। রাস্তায় এখনো প্রচুর জ্যাম। বারবার গাড়িচালকেরা অকারণেই হর্ন বাজিয়ে চলেছে, যা আস্তে আস্তে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানুষের আনাগোনায় রাস্তায় এখনো অনেক। এই গরমে সকলের অবস্থা একদম বিভৎস। অবশ্য হওয়ারই কথা। ঢাকা শহর যে পরিমাণে কোলাহলপূর্ণ। ছাদের একটি কোণে দাঁড়িয়ে এইসবই আমি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছি। বিল্ডিংটা রাস্তার পাশে হওয়ায় এসব সচরাচর চোখে পড়ে। হঠাৎ কাকের কর্কশ কণ্ঠ কানে আসতেই চমকে উঠি। পাশে তাকাতেই দেখি একটি কাক ছাদের কার্নিশের অলস ভঙ্গিতে বসে আছে। কাকটি আমায় দেখার সাথে সাথে উড়ে চলে যায়। হয়তো এই মুহূর্তে ছাদে সে কাউকে আশা করেনি। আমি এইবার চোখ ঘুরিয়ে নিয়ে ছাদের দিকে নজর বুলাই। ছাদের বেশিরভাগ কোণা জুড়েই হরেক রকমের ফুলের গাছ। আমি আমার পাশে তাকাতেই গন্ধরাজ আর রজনীগন্ধা গাছটি চোখে পড়ে। ফুল ফুটে উঠেছে তাতে। আমি একটু নিচু হয়ে ফুলটির গন্ধ নেই। তারপর পাশে তাকাতেই সাদা কাঞ্চন, বেলি, জবা, কামিনী, নয়নতারা, সন্ধ্যামালতী ফুলের গাছগুলো চোখে পড়ে। সারা বছর জুড়েই এই ফুলগুলো ফুটে বিধায় তাদের প্রতি কেউ তেমন আকর্ষণ বোধ করে না। তাই কাছেও আসেও না তেমন। কিন্তু আমার কেন জানি এইগুলো বেশি ভালো লাগে। আমি আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে দিলাম। অতঃপর একটা বেলিফুল ছিঁড়ে নিজের কানের পাশে গেঁথে নেই। হুট করেই নিজেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে যে আমায় কেমন দেখাচ্ছে। তাই ছুটে যাই নিচে। বাসার ভিতরে ঢুকে একবার চারদিক পর্যবেক্ষণ করে নেই। পুরো বাসাটা জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। হওয়ারই কথা। আঙ্কেল রাতে আসবে। আন্টির ননদের শাশুড়ি নাকি হসপিটালে অ্যাডমিট, তাই তিনি তাকে দেখতে সেখানে গিয়েছে। ডাক্তার রিয়ান রুমেই আছেই, কিন্তু বন্ধ দরজার আড়ালে কি করছেন আল্লাহ মাবুদ জানে। আমি তেমন কিছু না ভেবে নিজের রুমের দিকে যেতে নেই। এমন সময় কানে গিটারের মধুর ধ্বনি এসে বাড়ি খায়। সাথে সাথে আমি থমকে যাই। ধ্বনিটি ধীরে ধীরে তীব্র হচ্ছে। আমি সতর্ক দৃষ্টিতে এই দিক সেই দিক তাকাই। বুঝার চেষ্টা করি কোত্থেকে ধ্বনিটা আসছে। বুঝতে পারি আওয়াজটা ড্রয়িং রুমের বারান্দা থেকে আসছে। আমি এইবার সেই দিকে ছুটি। দরজার কাছেই আসতে দেখি রিয়ান গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে বাজাচ্ছে আর গুনগুন করে গাইছে। আমার সকল অভিযোগে তুমি। তোমার মিষ্টি হাসিটা কি আমি। আমার না বলা কথার ভাজে। তোমার গানের কত সুর ভাসে। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে। আমার হাতের আঙুলের ভাজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি। আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে। হাতটা ধরে পাশে। তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। এই পৃথিবীতে। আমি দরজার পাশে হেলান দিয়ে চোখ বন্ধ করে গানটা অনুভব করছি। গানের প্রত্যেকটা লাইন একদম বুকে গিয়ে লাগছিল। গানের প্রত্যেক লাইন আবেগপূর্ণ ছিল। তার গলা যে এত মিষ্টি তা আমার আগে জানা ছিল না। হঠাৎ করেই টনক নাড়ে যে তিনি এত আবেগ নিয়ে কার জন্য গাইলেন। তাই আমি আর থাকতে না পেরে আনমনে বলে উঠি, এত আবেগ নিয়ে কার জন্য গাইলেন আপনি। আমার আওয়াজ শুনে ডাক্তার রিয়ান কিছুটা চমকে উঠে। দরজার পাশেই আমাকে দেখতে পেয়ে নিজেকে সামলে নেয় সে। অতঃপর শান্ত কণ্ঠে বললেন, যার জন্য আমার আবেগ কাজ করে, তার জন্য, যে আমার প্রত্যেক অনুভূতির ভাঁজে বাস করে। গানের প্রত্যেকটা লাইনেই তো তার জন্য ছিল। প্রত্যেকটা চরণ তাকে উদ্দেশ্য করেই গাওয়া। কিন্তু এইটা সে আদৌ বুঝবে কি না জানি না। ডাক্তার রিয়ান কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলছিলেন। তার চাহনি ছিল আবেগপূর্ণ, কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা। আমি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বলি, একদিন সে ঠিকই বুঝবে। আর সেই দিন নিজের হাতটিও এগিয়ে দিবে আপনার পৃথিবীতে যাওয়ার জন্য। ডাক্তার রিয়ান মুচকি হেসে উঠে দাঁড়ায়।
তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে হালকা ফু আমার কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দেন। তারপর অতিমিষ্ট স্বরে বলেন, সুন্দর লাগছে তোমায়। এই বলে তিনি আমার পাশ কাটিয়ে চলে যান। কিন্তু আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি। গাল দুটো লাল হয়ে আসছিল। তার কথায় কেন যেন আমার বেশ লজ্জা করছিল। তার অতিসামান্য একটি মনের মধ্যে ভালো লাগা ঢেউ তৈরি করে দিচ্ছিল। এতক্ষণ নিজেকে আয়নাতে দেখার জন্য বেকুল হয়ে গেলেও এখন আর আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করছে না। তাও বেহায়া মনটি বারবার জানতে চাইছে আসলেই কি সুন্দর লাগছে আমায়। কিন্তু না, আমি তো আজ নিজেকে দেখব না। থাকুক না কিছু জিনিস অজানা। আমি চোখ বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলি, আজকের জন্য আয়না দেখা আমার জন্য নিষিদ্ধ। একদম নিষিদ্ধ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আসিফ আর রহিম। তাদের পিছনে আরও দুই একজনকে দেখা যাচ্ছে। সামনের চেয়ারেই পায়ের উপর আরেকটি পা তুলে বসে আছে সেই মাস্ক পরিধানকারী মানবটি। বাম হাতে তার একটি রিভলভার বিচরণ করছে, ডান হাতে মোবাইল। সম্ভবত কাউকে ফোন করছে সে। আকার ভঙ্গিমা তার অত্যন্ত স্বাভাবিক। তার এমন স্বাভাবিক আচরণেই সকলে ভয়ে জর্জর হয়ে আছে। আসিফ আর রহিম বারবার শুকনো গলায় ঢোক গিলছে। সেই ব্যক্তিটির এমন স্বাভাবিক আচরণ হতে তারা অবগত নয়। বেশ কিছুক্ষণ এইভাবেই অতিবাহিত হওয়ার পর ফোনটা রিসিভ হয়। সাথে সাথে মাস্ক পরিধান ব্যক্তিটি কথা বলে উঠে, মিড মাফিয়া রিক, এই কি সেই ব্যক্তি যে তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? যদি সেই হয়ে থাকে তাহলে আমাকে আগে জানানো হয়নি কেন? অপর পাশে কি বলল তা শোনা গেল না। মাস্ক পরিধানকারী ব্যক্তিটি এইবার গম্ভীর গলায় বলে, ওয়েল ওয়েল, রিকের ব্যাপারে সকল ইনফরমেশন আমি চাই। সে আগে কি করত না করত, কোথায় যেত, কোন গ্রুপের সাথে ও সংযুক্ত ছিল সব। এতটুকু বলে বেশ কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল চারপাশে। এরপর মাস্ক পরিধানকারী ব্যক্তিটি এইবার হালকা চেঁচিয়ে বলে, উল্টো প্রশ্ন করার অধিকার আমি তোমাদের দেইনি। আগেই বলেছি আমরা কাছ থেকে কখনো কোনো ধরনের জবাবদিহি তোমরা আশা করবে না। সোজা বলেছি তা করো। তারপর আবার কিছুক্ষণ নীরবতা। মাস্ক পরিধান ব্যক্তিটি এইবার রুদ্ধদ্বার কণ্ঠে বলে, যা তোমাদের প্রয়োজন তা আমারও প্রয়োজন। নিশ্চয়ই জানো এটা। এত সময় তো আর অযথা ব্যয় করছি না। নিজেদের মতো কেয়ারলেস মনে করবে না আমায়। সামান্য একটা জিনিস সামলে রাখতে পারলে না তোমরা। উল্টো নিজের দলেই কালসাপ পুষে বসেছিলে। জাস্ট রিডিকিলাস। অপর পাশে থাকা ব্যক্তি কি বলছে তা এখনো অজানা। অতঃপর মাস্ক পরিধান ব্যক্তিটি উচ্চস্বরে চেঁচিয়ে বলে, তোমাদের এই স্টুপিড বিশ্বাসের পরীক্ষার জন্য আমরা কতটা পিছিয়ে গিয়েছি তা কি তোমরা জানো? এই পর্যন্ত এসেছি নিজের যোগ্যতায়, কাউরো দয়াতে নয়। আমি এইখানে তোমাদের বিশ্বাস অর্জন করতে নয়, বরং নিজের উদ্দেশ্য অর্জন করতে এসেছি। তোমাদের আগেই বলা উচিত ছিল রিকের কথা আমাকে। তাহলে এতটা সময় আমার ওয়েস্ট হতো না। আমার উপর তোমাদের বিশ্বাস থাকুক আর নাই থাকুক, আই রিয়েলি ডোন্ট ইভেন কেয়ার। আমার যা চাই তা আমি অর্জন করেই নিব। অতঃপর অপরপক্ষের কথা শুনে মাস্ক পরিধানকারী ব্যক্তিটি একটু শান্ত হয়। তারপর বিরক্তি মাখা কণ্ঠে বলে, নেক্সট টাইম আমি এই সব সহ্য করব না। মাইন্ড ইট। এখন আমি যা বলছি তা করো। বাকিটা আমার উপর ছেড়ে দাও। বাই। এই বলে খট করে সে ফোনটা কেটে দেয়। মোবাইলটা সাইড টেবিলে রেখে ডান হাত দিয়ে কিছুক্ষণ মাথা চেপে বসে সে। তারপর রুদ্ধদ্বার কণ্ঠে বলে, আসিফ আর রহিম, তোরা দুইজন পরের সপ্তাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবি। সাথে আরও ৩-৪ জন নিয়ে যাস।
সেখানে গিয়ে ভালো মতো সব তদন্ত করবি। আই নিড অল ইনফরমেশন, গট ইট। নাও লিভ। আসিফ আর রহিম দুইজনেই মাথা নাড়ায়। তারপর দ্রুত পায়ে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। মাস্ক পরিধান ব্যক্তিটি এইবার চোখ বন্ধ করে চেয়ারে গায়েলে দেয়। আজকে বড্ড ক্লান্ত লাগছে তার। মেডিকেলের ক্যান্টিনে বসে আমি এবং আনিশা সিঙ্গারা চিবুচ্ছি আর গল্প করছি। পাশেই পায়েল কোল্ড ড্রিঙ্কসের স্ট্র চিবুচ্ছে আর আমাদের কথাগুলো শুনছে। এমন সময় একটা হ্যাবলা টাইপের ছেলে এসে আমাদের টেবিলের সামনে দাঁড়ায়। টেবিলের পাশে কারও উপস্থিতি বুঝতে পেরে আমরা তিনজনই মাথা তুলে তাকাই। দেখতে অতিসাধারণ একটি ছেলে দাঁড়িয়ে আছে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, ডানদিকে সিথি কেটে চুলগুলো আঁচড়ে নিয়েছে। পরনে ঢিলেঢালা একটি টি শার্ট আর জিন্স পরা। টি শার্টের উপর এপ্রন পরে আছে সে। বাঁ হাতে কিছু বই ধরে আছে সে। দেখতেও একদম নিরহ ছেলেদের মতো। আমি একবার তাকে ভালো মতো দেখে চোখ ঘুরিয়ে সিঙ্গারা খাওয়াতে মনোযোগ দেই। আনিশা সেই ছেলেটির দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি চাই? আনিশার এমন সূক্ষ্ম দৃষ্টি দেখে ছেলেটা কিছুটা হকচকিয়ে যায়। সে আমতা আমতা করে আমার দিকে ইশারা করে বলে, এনাকে চাই। কথাটি বুঝার সাথে সাথে আমি বিষম খেয়ে উঠি। মানে ছেলেটা বলে কি আমাকে চাই মানে? এইদিকে পায়েল আর আনিশা ছেলেটার কথা শুনে ইয়া বড় হা করে তাকিয়ে থাকে। এমন কিছু একটা শোনার জন্য হয়তো ওরা কেউ প্রস্তুত ছিল না। আমি তো অনবরত কেসেই চলেছি। কেউ আমায় পানি এগিয়ে দিচ্ছে না বলে আমি একটানে পায়েলের কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে নেই, তারপর তার গটগট করে খেয়ে নেই। অতঃপর নিজেকে সামলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওই ছেলেটির দিকে তাকাই। দাঁতে দাঁত চেপে বলি, আমাকে চাই মানে কি? দেখতে তো নিরীহ প্রাণীর মতো দেখতে, কিন্তু কথাবার্তা এমন উনচণ্ডী টাইপ কেন? ছেলেটা আমার কথার সারমর্ম বুঝতে পেরে মুখ কাচুমাচু করে বলে, আপনি যা ভাবছেন তা না। আসলে আপনাকে চাই মানে আপনার সাথে আমার কিছু দরকার ছিল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলি, কি দরকার শুনি? ছেলেটা ভয়ে এক ঢোক গিলে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে নেয়। তারপর ভীতু ভীতু কণ্ঠে বলে, আই নিড ইউর হেল্প। আমি এনাটমি এর থার্ড চ্যাপ্টারটা তেমন ভালো বুঝি না। কয়েকটা পয়েন্ট দিয়ে একদম বুঝি না। আপনি তো এনাটমি সাবজেক্টটাতে বেশ পারদর্শী। তাই বলছিলাম কি আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন। ছেলেটার এমন ভীতু ভিত্তিক কণ্ঠ শুনে আমার প্রচণ্ড হাসি পায়। আমি হাসি থামিয়ে রাখতে না পেরে হেসে দেই। আমার সাথে সাথে পায়েল আর আনিশাও হেসে দেয়। আমাদের তিনজনের এমন দম ফাটানো হাসি দেখে ছেলেটা বোকা বনে যায়। আমি কোনো মতে হাসি থামিয়ে বলি, জাস্ট এতটুকু কথা এত ইনিয়ে বিনিয়ে বলতে হয়? সোজাসাপটা ভাবে বললেই হতো, তুমি ক্লাস শেষে ক্লাসেই থেকে আমি বুঝিয়ে দিবনে। আর আমরা তো ব্যাচমেট, তাই আমাকে আপনি বলতে হবে না। ছেলেটা প্রতিউত্তরে মেকি হাসি দেয় আর দুই পাশে মাথা দুলায়। আমি স্মিত হেসে বলি, তোমার নামই তো জানা হলো না। তোমার নাম কি? ছেলেটা হালকা নড়েচড়ে উঠে বলে, শুভ। আমি হালকা হেসে আমার পরিচয় দেই, সাথে আনিশা আর পায়েলেরও। সে কুশল বিনিময় করে নেয়। আমরা ওকে আমাদের সাথে বসতে বললে সে প্রথমে সংকোচ করছিল, কিন্তু অতঃপর বসে অল্প সময়ের মাঝেই বেশ মিশে যায় আমাদের সাথে। ছেলেটা ভারী লাজুক প্রকৃতির, তাই কথাটা কমই বলে, কিন্তু বেশ মিশুক। কথায় কথায় জানতে পারি সে গ্রাম অঞ্চল থেকে এসেছে। আমরা বেশ কিছুক্ষণ কথা বলে ক্লাসের উদ্দেশ্যে চলে যাই। ক্লাস শেষে আমি শুভকে পড়া বুঝিয়ে দিতে থাকি। আনিশা আর পায়েলের দেরি হচ্ছিল বিধায় তারা চলে যায়। ক্লাসরুমে আমি আর শুভ বাদে আরও কয়েকজন ছিল। ওরাও পড়ছিল।
বেশ কিছুক্ষণ পর ডাক্তার রিয়ান আসে রুমে। রিয়ানকে দেখার সাথে সাথে অন্য সব স্টুডেন্টরা দাঁড়িয়ে যায়। আমি আর শুভ শেষ সারির দিকে কিনারে বসেছিলাম বিধায় ডাক্তার রিয়ানকে আমাদের তেমন চোখে পড়েনি। তিনি সবাইকে বসতে বলে চারদিকে চোখ বুলাতে শুরু করে। অবশেষে শেষ সারির দিকে তাকাতেই আমাকে দেখতে পায়। আমিও তখন শুভর সাথে হেসেই কথা বলছিলাম। হুট করে সামনে তাকাতেই ডাক্তার রিয়ানের সাথে আমার চোখাচোখি হয়ে যায়। বেশ তীক্ষ্ণ ছিল তার দৃষ্টিভঙ্গি। তার দৃষ্টি দেখেই আমার বুঝতে দেরি নেই যে সে আমার খোঁজেই এইখানে এসেছেন। আমি তার দিকে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকি। সেও আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় শুভর ডাকে আমার ধ্যান ভাঙে। আমি ওর দিকে তাকিয়ে স্মিত হেসে আবার পড়া বুঝিয়ে দিতে থাকি। ডাক্তার রিয়ান তখন কিছু না বলে গটগট করে যায়। বেশ কিছুক্ষণ পর যখন পড়া বুঝানো প্রায় শেষের দিকে তখন পিয়ন এসে বলে যে ডাক্তার রিয়ান আমায় ডাকছে। আমি মাথা দুলিয়ে বলি ঠিক আছে। আমি শুভকে বলি যে বাকি পড়া আমি কালকে বুঝিয়ে দিবনে, আজকে যেতে হবে। শুভ আচ্ছা বলে ব্যাগ গুছাতে থাকে। আমি ওর পাশ কাটিয়ে চলে আসি। ডাক্তার রিয়ানের কেবিনের সামনে এসে টোকা দেই। একটু পর দরজা খুলে আসে। আমি ভিতরে প্রবেশ করতেই ডাক্তার রিয়ান বিকট শব্দে দরজা লাগিয়ে দেন। তার এহেম কাণ্ডে আমি ভয়ে কেঁপে উঠি। অতঃপর আমি তার দিকে রাগান্বিত দৃষ্টিতে করার চেষ্টা করতে নিলেও তার রক্তিম জোড়া চোখ দেখে চুপসে যাই। শুকনো গলায় ঢোক গিলতে থাকি। সে ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসতে থাকে আর আমি পিছে যেতে থাকি। ডাক্তার রিয়ান শার্টের হাতা ফোল্ড করছেন আর আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয়ে জড়সড় হয়ে পিছিয়ে চলেছি। একসময় পিছাতে পিছাতে টেবিলের সাথে লেগে যাই। পাশে চেপে যেতে নিব এমন সময় ডাক্তার রিয়ান আমার দুই পাশ দিয়ে টেবিলের উপর হাত রাখেন আর আমায় তার বাহু দুইটির ফাঁকে আটক করে ফেলেন। আমি বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ ডাক্তার রিয়ানের কি হলো। ডাক্তার হালকা আমার দিকে ঝুঁকে পড়ে। তা দেখার সাথে সাথে আমি ভয়ে মাথা পিছে নিয়ে নেই। চোখ জোড়া তার মুখ পানে স্থির করতে গিয়েও ব্যর্থ হলাম। তাই আমি মাথা নয়ে নিলাম। সে অতি তীক্ষ্ণ সুরে বলে, এতক্ষণ কার সাথে ছিলে তুমি? কে ছিল সে? তার সাথে এত হাসাহাসি কিসের তোমার? অ্যান্সার মি ডেমিট। এই বলে টেবিলে হালকা বাড়ি দিল ন। কিন্তু তাতেও যেন আমি কেঁপে উঠি। আমি নিচু স্বরে বলি, আমার ক্লাসমেট ছিল ও। পড়া বুঝছিল না তাই বুঝিয়ে দিচ্ছিলাম। ডাক্তার রিয়ান তেতে উঠে বলে, তোমায় কেন বুঝাতে হবে? বুঝাতে হবে বলে কি ওর পাশে বসতে হবে? হাসাহাসি করতে হবে? আমি ডাক্তার রিয়ানের দিকে ছোট ছোট চোখ করে বলি, হলেও বাকি। আমার কথা শুনে হয়তো ডাক্তার রিয়ান বেশ রেগে যায়। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নেয়। অতঃপর সে কিছুটা শান্ত হয়ে ফিসফিসিয়ে বলতে থাকে, আমার বুকের বা পাশে হাত রাখো। কথাটা শোনার সাথে সাথে আমি 820 ভোল্টেজের শকট খাই। মাথা উঁচু করে তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকি। মনে মনে ভেবে নেই যে ডাক্তার রিয়ান পাগল হয়ে গিয়েছে। একে যত দ্রুত সম্ভব পাবনায় পাঠাতে হবে। আমি যখন এই ভাবনা ভাবছি তখন ডাক্তার রিয়ান বলে উঠে, বুকের বা পাশটাই হাত রেখ দেখ ঠিক কতটা পরিমাণ গরম হয়ে আছে জায়গাটি। কেন জানো? হৃদয় পুড়ছে আমার তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য কতটা পুড়ছি আমি। খুব ভালো লাগে না আমার এইভাবে পুড়তে দেখতে। আমি এইবার সর্বশান্ত হয়ে যাই। অতি শীতল দৃষ্টিতে তার চোখের দিকে তাকাই। আজ তার চোখের গভীরতা খুব গভীর। আমি পারছি না বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে। আমি মাথা নিচু করে বলি,
এর কারণ আমি কোনো মতেই হতে পারি না ডাক্তার রিয়ান। আপনার হয়তো বদহজম হয়েছে তাই এমন লাগছে। ঔষধ খান ঠিক হয়ে যাবে। আমার এই কথায় ডাক্তার রিয়ানের প্রতিক্রিয়া ছিল তা আমার অজানা। কেননা আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ নীরবতা থাকার পর রিয়ান হুট করে চেঁচিয়ে বলে, নিজের এই অবুঝ ভাব আমাকে আর কত দেখাবে? সব বুঝে শুনেও এমন অবুঝের ভ্যান বন্ধ করো। ফর গডস সেক, তুমি বাচ্চা নও যে আমার সামান্য অনুভূতিগুলো বুঝতে তুমি অক্ষম হবে, তোমার প্রতি আমার চাহনিগুলো বুঝতে ব্যর্থ হবে, আমার জন্য তুমি কি তা বুঝতে অক্ষম হবে? আমি তখনও মাথা নিচু করে থাকি, কিছু বলছি না। তা দেখে ডাক্তার রিয়ান রেগে গিয়ে টেবিলের উপরে থাকা পানিভর্তি গ্লাসটি ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, কি কথা বের হয় না এখন মুখ দিয়ে? বল, তুই বুঝিস না আমি অনুভূতিগুলো? বুঝিস না যে আমার সহ্য হয় না তোকে অন্য ছেলের পাশে দেখলে? এমনকি তোর ছায়ার পাশেও কেউ ঘেঁষুক তাও আমার বোধগম্য নয়। আমি তার কথাগুলো শুনে একবার তার দিকে তাকাই, অতঃপর সাথে সাথে চোখ নামিয়ে ফেলি আর আগের ন্যায় চুপ করে দাঁড়িয়ে থাকি। এখন কথা বলেই মানে বিপদকে ডেকে আনা? ডাক্তার রিয়ান এইবারও আমার নীরবতা দেখে বেশ রেগে যায়। আমার পাশ থেকে সরে এসে সে সজোরে চেয়ারে লাথি দেন। রাগে ফুঁসতে থাকে, হালকা চেঁচিয়ে বলে, বলবে না তো কিছু? তাই তো, বেশ কথা বলতে হবে না তোমায়। কিন্তু একটা কথা মাথায় রেখ, আমার থেকে তুমি দূরে যেতে পারবে না, কোনো মতেই না। আমারে পিঞ্জারেতেই তোমায় আটক থাকতে হবে। মাইন্ড ইট। এই বলে গটগট করে ডাক্তার রিয়ান রুম থেকে বের হয়ে যায়। আর আমি হ্যাবলার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি। অতঃপর সব ভেবে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের ব্যাগটা ঠিক করে পা সামনে এগুতে নিব, ঠিক এমন সময় ডাক্তার রিয়ান আবার রুমে প্রবেশ করে। আমার কাছে এসে আমার হাত চেপে ধরে দ্রুত পায়ে হাঁটা শুরু করে। তার এমন এহেম কাণ্ডে আমি হকচকিয়ে যাই। বিস্ময়কর কণ্ঠে বলি, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কথা শুনে ডাক্তার রিয়ান থমকে দাঁড়ায়। তারপর ঘাড় ঘুরিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলে, এখন মুখের বলি ফুটেছে তাই না? আমি কিছুটা হতভম্ব গলায় বলি, আমার মুখ, আমার বলি। শো যখন ইচ্ছা তখন প্লে, আবার যখন ইচ্ছা তখন পোষ হতেই পারে। হোয়াট ইজ দ্য বিগ ডিল? ডাক্তার রিয়ান আমার উত্তর শুনে আমার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। আমি এইবার আমতা আমতা করে বলি, কোথায় নিয়ে যাচ্ছেন? ডাক্তার রিয়ান আমার কথা শুনে তেতে উঠে বলে, কবরস্থানে নিয়ে যাচ্ছি। মাটি খুঁড়ে রেখে এসেছি, তোমাকে আজ কবর দিব বলে। এই কথা শুনে আমার কি হলো জানি না। আমি চট করে ডাক্তার রিয়ানকে জিজ্ঞেস করে বসি, আমায় ছাড়া আপনি বাঁচতে পারবেন? কথাটা ডাক্তার রিয়ানের কানে গিয়ে বাড়ি খেতেই তার হাতের বাঁধন আলগা হয়ে আসে। সে একপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, অতঃপর আহত কণ্ঠে বলে, তুমি পারবে তো? ডাক্তার রিয়ানের এমন পাল্টা প্রশ্নে আমি হকচকিয়ে যাই, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে মিষ্টি হেসে বলি, হ্যাঁ পারব। ডাক্তার রিয়ান এইবার মুচকি হেসে বলে, তাহলে আমি কিভাবে পারি বলো তো? এই বলে হাতের বাঁধনটা পুনরায় শক্ত করে ধরেন আর আমায় টেনে নিয়ে যেতে থাকেন। অতঃপর গাড়ির কাছে এনে আমায় গাড়িতে বসিয়ে দেন। সিটবেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট করেন। আর বিড়বিড় করে বলতে থাকে, তোমায় আবার একা ছেড়ে দিব অন্য কোনো ছেলের সাথে হাসাহাসি করতে? ইম্পসিবল। কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছেছে ঠিকই, কিন্তু তাও আমি না শোনার ভ্যান করে বসে রই। কিছু প্রশ্ন না করাই শ্রেয়, কেননা কিছু প্রশ্নের প্রত্যুত্তরে থাকে পাল্টা প্রশ্ন। আর সেই পাল্টা প্রশ্নের উত্তর আর সময়টা সবসময় কাঙ্ক্ষিত হয় না।
তাই আমি হালকা হেসে মুখ ঘুরিয়ে নিয়ে জানালার দিকে মুখ করে বসে থাকি। বাসস্ট্যান্ড এর সামনে দাঁড়িয়ে আছে আনিশা। তীব্রভাবে বাস আসার অপেক্ষা করছে। সময়ের গণ্ডি ঠিকমতো পার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য বারবার বা হাতে থাকা ঘড়িটি দেখছে। সকাল থেকেই আকাশ আজ ঘোলা। পুরো আকাশ জুড়ে রাজত্ব করছে ধূসর রঙের মেঘের ভেলাগুলো। সম্ভবত আজ ভারী বর্ষণ হবে। হওয়াটাও স্বাভাবিক। শীতকাল আসছে নিকটে। শীতকালের আহ্বান জানাতেই হয়তো আজ এই বর্ষণের আগমন। গাছের পাতাও বেশ শুকিয়ে এসেছে। শরতের ছোঁয়া গাছগুলো যতটা না প্রাণবন্ত হয়ে উঠেছিল, শীতের ছোঁয়া তারা ততটাই মুমূর্ষু হয়ে উঠেছে। আনিশার অপেক্ষার প্রহরগুলো ধীরে ধীরে বিরক্তি পরিণত হচ্ছে। কিছুক্ষণের মাঝেই হয়তো সে বিরক্তির শেষ পর্যায়ে চলে যাবে। ঠিক এরই মাঝে কোত্থেকে একটি গাড়ি এসে আনিশার পাশ চেপে এসে দাঁড়ায়। হুট করে এমন হওয়ায় আনিশা কিছুটা চমকে উঠে। অতঃপর নিজেকে সামলিয়ে সেই গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এইভাবে কেউ গাড়ি চালায়? আরেকটু হলে তো আনিশা আল্লাহর প্রিয় হয়ে যেত। আনিশা এইবার রাগে চেঁচিয়ে বলে, গাড়ি কি চাঁদের দেশের বাইপাস রোডে চালান? আরেকটু হইলে তো আমি মরে টরে যেতাম। এই আপনার লাইসেন্স কে দিছে? এই নামেন গাড়ি থেকে। নামেন বলছি। আজ আপনার একদিন কি আমার 250 দিন। নামেন কইসি। এই বলে আনিশা গাড়ির দিকে তেড়ে যায়। ঠিক এমন সময় গাড়ির দরজা খুলে একজন নেমে আসে। আনিশা তাকে দেখার সাথে সাথে মূর্তির ন্যায় দাঁড়িয়ে যায়। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকায়। সামনে তার ডাক্তার মারুফ দাঁড়িয়ে আছে। পকেটে এক হাত ঢুকিয়ে রেখে অন্য হাত গাড়ির উপর ভর করে দাঁড়িয়ে আছে সে। মুখে তার মিষ্টি হাসি। ডাক্তার মারুফ সেই হাসি ঠোঁটের কোণে স্থায়ী রেখে বলে, কি গো শ্যামলতা, আজ দেখি সেই পরিমাণে হট হয়ে আছো। কি ব্যাপার হুম? আনিশা দাঁতে দাঁত চেপে বলে, বাজে বকা বন্ধ করুন। আপনার এইসব ফালতু কথা শোনার মতো আমার টাইম নেই। নিজের রাস্তা মাপেন। ডাক্তার মারুফ আনিশার কথায় পাত্তা না দিয়ে এগিয়ে আসে ওর দিকে। তা দেখে আনিশা কিছুটা নড়েচড়ে দাঁড়ায়। ডাক্তার মারুফ আনিশার পাশে এসে দাঁড়িয়ে বলে, হ্যাঁ গার্মি, এত গরম পড়েছে না আজ? মানুষের উত্তাপ কয়েকদিন যাবৎ একটু বেশি বেড়েছে। এইসব মানুষদের জন্যই গ্লোবাল ওয়ার্মিং ধরধর করে বাড়ছে। উফ উফ। আনিশা কটমট দৃষ্টিতে ডাক্তার মারুফের দিকে তাকায়। তারপর পায়ে পরিধান করা হালকা উঁচু স্যান্ডেল দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ডাক্তার মারুফের পায়ের উপর পাড়া দেয়। সাথে সাথে ডাক্তার মারুফ আহহ বলে চেঁচিয়ে উঠে আর পা ধরে লাফাতে শুরু করে। আশেপাশে থাকা মানুষজন ডাক্তার মারুফের বান্দর লাফানি দেখে মুখ টিপে টিপে হাসছে। আনিশা একটা ভাব নিয়ে বুকে গুজে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। অতঃপর ডাক্তার মারুফ নিজেকে সামলে নিয়ে বলে, আজ সূর্যের উত্তাপ না থাকলেও তোমার উত্তাপেই চারদিক আজ ভস্ম হয়ে যাচ্ছে। সাথে আমিও। শুনছো কি তুমি শ্যামলতা, আমি তোমার উত্তাপ ভস্ম হয়ে যাচ্ছি। আনিশা এইবার আর চোখে ডাক্তার মারুফের দিকে তাকিয়ে বলে, আমি শ্যামবর্ণের বলে কি আপনি আমায় বারবার শ্যামলতা বলে নিচু করতে চাইছেন? আমার গায়ের রং নিয়ে ঠাট্টা করছেন, তাই কি নয়? ডাক্তার মারুফ এতক্ষণ ফুরফুরে মেজাজেই ছিল, কিন্তু আনিশার এমন কথা শুনে তার মেজাজ বিগড়ে যায়। মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। চোখে মুখ লাল হয়ে আসে এবং রাগের আভা ফুটে উঠে। ডাক্তার মারুফ রুদ্ধদ্বার কণ্ঠে বলে, রাস্তায় আছো বলে সিন ক্রিয়েট করলাম না। অন্য কোথাও হলে ডাইরেক্ট কানের নিচে দিতাম আমি। তোমার 1 ডিগ্রি বেশি বোঝাটা বের করতাম আমি। আমার ভালোবাসার ডাক নামটি তোমার কাছে ঠাট্টা করা মনে হয় তাই না?
থাপড়াইয়া গাল লাল করে দিব বেয়াদব মেয়ে একটা। তুমি ভাবলেও কি করে যে আমি তোমার রং নিয়ে ঠাট্টা করব? তোমার কি মনে হয় আমার কাছে এইসব আদৌ ম্যাটার করে? ডিসগাস্টিং। আনিশা এইবার মাথা নিচু করে ফেলে। ডাক্তার মারুফ যে বেশ রেগে বুঝতেই পারছে। আনিশা বুঝতে পারেনি যে সে এতটা রেগে যাবে। তাই এখন আর কথা বলার সাহস পাচ্ছে না সে। ডাক্তার মারুফ আনিশাকে কথা বলতে না দেখে মুখ ঘুরিয়ে নেয়। অতঃপর নিজেকে শান্ত করে আনিশার দিকে মুখ করে বলে, যাও গাড়িতে গিয়ে বসো, বাসায় পৌঁছে দিচ্ছি। আনিশা মাথা নিচু করেই বলে, আমি আপনার সাথে যাব না, আমি বাসে করেই যাব। ডাক্তার মারুফ আনিশার কথা শুনে তেতে উঠে বলে, বাসে এত ঠেলাধাক্কা সহ্য করে মানুষ যেতে পারে নাকি? তার উপর সহ্য গরম, এত কষ্ট করে যাওয়া যায় নাকি? চুপচাপ গাড়িতে গিয়ে বসো যাও। আনিশা এইবার মাথা তুলে ডাক্তার মারুফের দিকে তাকিয়ে বলে, আপনি তো লন্ডন থেকে নিজের স্টাডি কমপ্লিট করেছেন, তার উপর সবসময় গাড়িতে চলাফেরা করেছেন বলে আপনি এইসবে অভ্যস্ত নন। মধ্যবিত্ত শ্রেণী মানুষদের জন্য তো এইসব তাদের নিত্যদিনের ব্যাপার। এইসব এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তাই আপনাকে এই নিয়ে টেনশন করতে হবে না। আর এমনেও বাসের সাথেই আমার ব্যক্তিত্ব যায়, গাড়ির সাথে না। আনিশা কথাটি শেষ করতেই বাস এসে পড়ে। তাই আনিশা আর কিছু না বলে বাসে উঠে পড়ে। বাসে আজ তেমন ভিড় নেই, বেশিরভাগ সিটি ফাঁকা। আনিশা চুপচাপ গিয়ে মাঝের সারিতে বসে পড়ে। জানালার পাশের সিটটাতে বসে সে। অতঃপর বাইরের দিকে মুখ করে বসে পড়ে। বেশ কিছুক্ষণ পর অনুভব করে তার পাশের সিটে কেউ একজন বসেছে। আনিশা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই ডাক্তার মারুফের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠে। সাথে সাথে আনিশার ভ্রুযুগল একসাথে লেগে যায়। সে তীক্ষ্ণ গলায় বলে, আপনি এইখানে কি করছেন? ডাক্তার মারুফ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, প্রিয়তমার অভ্যাসগুলো নিজের আয়ত্তে আনার চেষ্টা করছি। বিয়ের পর বোঝাপড়া করে চলতে হবে তো নাকি? তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। কি গো শ্যামলতা, ঠিক করছি না? আনিশা উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করে বসে। আপনার গাড়ি, ডাক্তার মারুফ বলে। বাহ, বরের জিনিসপত্র নিয়ে এত চিন্তা। এই চিন্তার শতভাগের এক ভাগ যদি বরের জন্য করতে তাহলে কাজে দিত। সে যাই হোক, ড্রাইভার কাকাকে বলেছি গাড়ি এসে নিয়ে যেতে। আপাতত রাস্তার পাশে রেখে এসেছি, 10 মিনিটে এসে নিয়ে যাবে। বাই দা ওয়ে, বাসে এত খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। বাসে যাতায়াতের ফলে যে প্রিয়তমার এত কাছে থাকতে পারবো তা আগে জানলে কবে বাসে যাওয়া আসা শুরু করতাম। এই আমি তোমার আরেকটু কাছে এসে বসি। এই বলে ডাক্তার মারুফ আনিশার দিকে আরেকটু চেপে বসে। আনিশা ডাক্তার মারুফের দিকে কিছুক্ষণ কটমট দৃষ্টিতে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। অতঃপর সকলের চোখ এড়িয়ে মুচকি হাসে। মনে মনে বলে, পাগল একটা। আনিশা জানে ডাক্তার মারুফ তাকে ভালোবেসেই শ্যামলতা ডাকে। ছেলেটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাকে। ওর জন্য যে সে কত শত পাগলামো করে তার হিসাব নেই। সাধারণ গায়ের ঘটন মেয়েটির মধ্যে সে কি দেখেছে কে জানে। এমন না যে আনিশার ডাক্তার মারুফকে পছন্দ নয় বা তার প্রতি আনিশার কোনো ফিলিংস নেই। আনিশাও ডাক্তার মারুফকে বেশ ভালোবাসে। হয়তো ডাক্তার মারুফের ন্যায় কম, কিন্তু সেটা কখনো বলতে পারে না। আর হয়তো বা বলতে পারবেও না। এর মুখ্য কারণ হচ্ছে তাদের স্ট্যাটাস। আনিশা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর ডাক্তার মারুফ উচ্চবিত্ত পরিবারের ছেলে। স্ট্যাটাসটাও এত একটা সমস্যা তৈরি করত না যদি না ডাক্তার মারুফের মায়ের আনিশাকে অপছন্দ হতো।
হয়তো সে আনিশাকে মেনেও নিত যদি না আনিশা আহামরি সুন্দরীদের পর্যায়ে পড়ত। কিন্তু সে তো আহামরি সুন্দরী নয়, অতি সাধারণ একটি মেয়ে। তাই তো ডাক্তার মারুফের জন্য কোনো দিক দিয়েই যোগ্য নয়। এইটা আনিশার কথা নয়, বরং ডাক্তার মারুফের মায়ের কথা। ডাক্তার মারুফ নাকি তার মায়ের সাথে প্রচণ্ড ফ্রি। সে তার মাকে আনিশার কথা বলে এবং ছবিও দেখায়। ডাক্তার মারুফের মা ছবি দেখার পর আনিশাকে তার মনে ধরেনি, কিন্তু কথাটি সে মুখ ফুটে বলতে পারেননি আনিশার প্রতি ছেলের এত পাগলামো দেখে। তাই তিনি সেই দিক দিয়ে দমে যান। অতঃপর আনিশাকে এসেই রিকোয়েস্ট করেন যেন ও ডাক্তার মারুফকে কখনো গ্রহণ না করে, ওকে সর্বদা ফিরিয়ে দেয়। আনিশা প্রথমে মানতে চায়নি, কেননা সে ততদিনে ডাক্তার মারুফের প্রতি ফুরবল হয়ে পড়েছিল। কিন্তু ডাক্তার মারুফের মা আনিশাকে ব্ল্যাকমেইল করে, যদি আনিশা তার কথা না শুনে তাহলে আনিশার বাবার চাকরি হুমকির মুখে থাকবে। আনিশাদের করুণ অবস্থা করে দিবেন তিনি। তার নাকি অনেক কানেকশন আছে, তাই তার জন্য এইসব কোনো ব্যাপারই না। আনিশার বাবা একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক, তিনিই পরিবারের একমাত্র আয়ের উৎস। আনিশার বাবার চাকরি গেলে সে এই বয়সে তেমন চাকরিও পাবেন না, সংসারে অবনতি ঘটবে, আনিশার পড়া বন্ধ হয়ে যাবে, সাথে ওর ছোট বোনটিরও। মায়ের হাই প্রেশার, প্রতিনিয়ত ঔষধ সেবন করতে হয় তাকে। সেটা একদিনের জন্য হেরফের হলেই সমস্যা হয়ে যায়। আনিশা তো আর নিজের ভালোর জন্য পুরো পরিবারকে কষ্ট দিতে পারে না। সে যে বড্ড ভালোবাসে নিজের পরিবারকে, তাই তো না চাওয়া সত্ত্বেও সে বারবার ডাক্তার মারুফকে ফিরিয়ে দেয়, খারাপ ব্যবহার করে। কিন্তু তাও ছেলেটা ওর পিছুই ছাড়ে না। হয়তো এইটাকেই বলে ভালোবাসা। সব ভেবে আনিশা এক দীর্ঘ নিঃশ্বাস নেয়। এখন তার এইসব ভাবতে ভালো লাগছে না, তিক্ত লাগছে সবকিছু, অতি তিক্ত। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে পায়েল। এমন সময় কোত্থেকে আদিব এসে হাজির হয় ওর সামনে। পায়েলও রোজকার ন্যায় ওকে এভয়েড করে পাশ দিয়ে চলে যেতে নিলে আদিব বলে উঠে, আজও কথা বলবে না তাই না? এভয়েড করে চলে যাবে তাই তো? পায়েল এইবার থমকে দাঁড়ায়, অতঃপর ঘুরে দাঁড়িয়ে বলে, প্রতিদিন সামনে এসে পড়েন বলেই এভয়েড করতে হয়। সামনে আসতেনও না, আমি এভয়েড করতামও না। আর প্রতিদিন নিজের অফিস রেখে এই সময় দাঁড়িয়ে থাকেন কেন? অফিসের লোকেরা কি আপনার চেহারা দেখেই টাকা দেয় নাকি? আদিব হালকা হেসে বলে, আমার চিন্তা এখনো আছে দেখছি। পায়েল সাথে সাথে নড়েচড়ে দাঁড়ায়। সে যে কথার জালে আদিবকে কাজের দিকে সচেতন করতে চাচ্ছিল তা আদিব বুঝে গিয়েছে বলে একটু ঘাবড়ে যায়। আদিব তা দেখে মুচকি হেসে বলে, আমি এই সময়ে এইখানে থাকি বলে আমার চাকরি হাতছাড়া হয়ে যাবে এই ভয় আছো তাই তো? চিন্তা করো না, এমন কিছু হবে না। ওভারটাইম করে যে পুষিয়ে দেই। পায়েল আদিবের মুখের পানে তাকাতেই আতকে উঠে, বুকের বা পাশটা মুচড়ে উঠে, গলা ধরে আসতে লাগে। আদিবের চুলগুলো একদম উস্খুস্কো হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ একদম শুকিয়ে গিয়েছে, গলা টাইটা লুজ করে রাখা, ইন করা শার্টটি বেরিয়ে এসেছে। খুব অগোছালো লাগছে আজ তাকে। যে নাকি সবসময় টিপটপ থাকতো আজ সে এতটা আগোছালো। পায়েলের এখন ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আদিবকে জড়িয়ে ধরতে আর চিৎকার করে কান্না করতে। কিন্তু না, সে যে এমন কিছুই করবে না। পায়েল নিজেকে শক্ত করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ভালো তো। তা রাস্তার ছেলেদের মতো আমায় উত্ত্যক্ত না করলে আমি খুশি হব। আদিব এইবার করুণ গলায় বলে, প্রেয়সী, আর কত নিচে নামাবে আমায়? আর কত?
এইভাবেই তোমার দহনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছি। এখন কি পাষাণ বানাবে আমায়? কেন করছো এইসব? বলো না। আজ তুমি আমার সামনে, অথচ আমি মানতে পারছি না যে তুমি আমার প্রেয়সী নও। এই কথা মাথায় আসতেই আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। উন্মাদে পরিণত হচ্ছি ধীরে ধীরে। প্লিজ প্রেয়সী, এমন আর করো না। ফিরে এসো। বলতে বলতে আদিবের গলা ধরে আসে। চোখের কোণে চিকচিক করতে থাকে। পায়েল তা দেখে সহ্য হচ্ছে না। সে কোনো মতে বলে, এখন আর সম্ভব না। আদিব এইবার অসহায় কণ্ঠে বলে, আমি বলবো না যে তোমায় ছাড়া আমি বাঁচব না, কিন্তু জীবন্ত লাশ ঠিকই হয়ে যাব। শুনতে পারছো প্রেয়সী? জীবিত থাকলেও আমার অন্তঃসত্ত্বা ঠিকই মৃত হয়ে যাবে। পায়েল এইবার আর কান্না ধরে পারে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগেই পায়েল ঘুরে দাঁড়ায় আর দ্রুত পায়ে হাঁটতে থাকে। আদিব অনেকবার ডাকা সত্ত্বেও সে থামে না। অতঃপর একটা রিকশা ঠিক করে যত দ্রুত সম্ভব আদিবের চোখের আড়াল হয়ে যায়। একটু আগেই ভারী বর্ষণ হয়েছে। চারদিকে ছিপছিপে ভাব ছড়িয়ে আছে। আকাশ এখনো মেঘলা। হিমবায়ু বইছে। হিমবায়ুর স্নিগ্ধ ছোঁয়া লাগতেই গা কেমন শিহরণ দিয়ে উঠছে। বায়ুর সাথে তাল মিলিয়ে ছিনিবিনি খেলায় মেতে উঠেছে চুলগুলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। রাতের ঢাকা শহর উপভোগ করছি। সাথে অপেক্ষার প্রহর গুনছি। ঘড়িতে 11টা ছুঁই ছুঁই। ঠিক এমন সময় আমার অপেক্ষার প্রহরের ইতি টেনে দিয়ে রিয়ান এসে হাজির হয় ছাদে। ধীর পায়ে এসে আমার পাশে এসে রেলিং এর উপর 2 হাত ভর করে দাঁড়ায় সে। শূন্য দৃষ্টিতে আকাশের পানে তাকায় সে। মৃদু কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, এত রাতে ছাদে ডাকলে যে? এনি প্রবলেম? আমি একবার রিয়ানের মুখের পানে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেই। অতঃপর দীর্ঘ শ্বাস নিয়ে বলি, আপনি শুভকে কেন মেরেছেন? বেচারা এখন হসপিটালে অ্যাডমিট। চলবে।